দ্রুত নির্বাচন দিন, সরকারকে ফখরুল। এদিকে হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখবে ঢাকা। সংস্কারের পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না, বলছেন মঈন খান। চাঁদাবাজি 2 মামলায় কামরুল ইসলামের 4 দিনের রিমান্ড। বৃহস্পতিবার জামিন শুনানি, ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী, মোদীকে দেওয়া চিঠি উত্তর পাননি রবীন্দ্র। আতশবাজি ফোটানোয় বাধা দেওয়ায় প্রতিবেশীর ওপর হামলার অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত নির্বাচন দিন, সরকারকে ফখরুল। অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে উদ্ধার করতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম যে সংস্কারগুলো করার সেগুলো শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন। যে সংকটের সমাধান হতে পারে নির্বাচনের মধ্য দিয়ে। তিনি বলেন, চক্রান্ত আবার শুরু হয়েছে। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু ভেঙে ফেলতে পারেনি। বিএনপি রাজনীতি এদেশের জনগণের রাজনীতি। আজকে যারা বলেন বিএনপি সংস্কার চায় না, তারা ইতিহাস ভুলে গেছে। 31 দফা নিয়ে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছে। সংস্কারের মধ্য দিয়ে বিএনপি জন্ম হয়েছে বলেও মির্জা ফখরুল উল্লেখ করেন। বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান বাকশাল থেকে মুক্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। আমরা মনে করি সংস্কার চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। সংস্কারের নাম করে এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখবে ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নতুন বছরে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ এর সঙ্গে আমাদের স্বার্থ জড়িয়ে আছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ইস্যু ছাড়াও দুই দেশের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাব। এ সময় গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন পরিস্থিতি পাল্টে গেছে। অবস্থায় রোহিঙ্গা সংকট সমাধান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বলে মন্তব্য করেন তিনি। সংস্কারের পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না, বলছেন মঈন খান। জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগে সংস্কার পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না। তিনি বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কারের সঙ্গে নির্বাচনী প্রস্তুতিও চলতে হবে। সংস্কারের পরে নির্বাচন কোনো অর্থ বহন করে না। ডক্টর আব্দুল মঈন খান বলেন, ছাত্র জনতা রক্তের বিনিময়ে, অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। আমরা বলি, মানুষের মুক্তির যে আন্দোলন, জুলাই আগস্টের যে আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনা কাপুরুষের মতো দেশ ছেড়ে পালিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের যে এই ইতিহাস, সেই ইতিহাস কিন্তু আজকের নতুন কোনো ইতিহাস নয়। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে তখনকার পাকিস্তান গভর্নর জেনারেলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বিএনপির অন্যতম এই সিনিয়র এই নেতা। বলে, সে আন্দোলন দেশের ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তারা কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়। নতুন বছরের প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, এই নতুন প্রজন্ম সত্যিকার অর্থে সুশিক্ষিত হতে ক্লাসরুমে ফিরে যাবে। যারা পড়ালেখা সম্পন্ন করেনি তারা সম্পন্ন করবে। দেশ পরিচালনার যে গুরুত্ব দায়িত্ব তার জন্য প্রস্তুতি নেবে। তারা প্রস্তুতি নিয়ে এসে জনগণের ভোট নিয়ে এই দেশ সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে পরিচালনা করবে। এটাই আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, এই কথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে, এটা কিন্তু কারো বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এটাই প্রকৃতির নিয়ম। একজন যাবে, আরেকজন আসবে। এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আমাদের রয়েছে। চাঁদাবাজি 2 মামলায় কামরুল ইসলামের 4 দিনের রিমান্ড। রাজধানীর কামরাঙ্গীরচর থানার 2 মামলায় সাবেক খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এ আদেশ দেন। এর আগে আজ সকালে কারাগার থেকে কামরুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার 2 তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক জাহিদ হাসান ও পলাশ চন্দ্র দাস তার 10 দিন করে 20 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে 2 মামলায় 2 দিন করে 4 দিনের রিমান্ডের আদেশ দেন।
বৃহস্পতিবার জামিন শুনানি। ভারত থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী। মোদীকে দেওয়া চিঠি উত্তর পাননি রবীন্দ্র। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ উপস্থিত থাকছেন না। আগামীকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা আছে, তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে আছেন। হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার SSKM হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনের শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ। এর আগে দেশটির একাধিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই আইনজীবী বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে 2 জানুয়ারি আগেই দেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ছেলের সঙ্গে থাকছিলেন তিনি, সেখানে চিকিৎসার জন্যই গিয়েছিলেন তিনি। তবে এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির 2 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে তাকে। হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই। হাসপাতালে ভর্তি হওয়ার আগে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রবীন্দ্র জানান, চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয় তখন এই ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি, কিন্তু সেই চিঠির উত্তর এখনো পর্যন্ত পাননি। গত 25শে অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এরপর গত 27শে নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরের দিন চট্টগ্রাম আদালতে তার মামলার শুনানি ঘিরে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। আগামীকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা আছে। আতশবাজি ফোটানোয় বাধা দেওয়ায় প্রতিবেশীর ওপর হামলার অভিযোগ। কুমিল্লায় 31st নাইট উদযাপনের সময় আতশবাজি ফোটানোয় আর উচ্চ বাচ্চা দেওয়া রবিউল আলম নামের এক ব্যক্তির পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভুক্তভোগী রবিউল আলম জেলার নাঙ্গলকোট উপজেলার শামিরখিল এলাকার মাহবুবুল হকের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। হামলাকারীরা একই ভবনের ভাড়াটিয়া। তাদের মধ্যে কাজী ইসরাত, কাজী ঝর্ণা, কাজী রিয়া আপন বোন। হামলায় অংশ নেন তাদের ছোট ভাই কাজী মনিরও। ভুক্তভোগী রবিউল আলম বলেন, 6 তলা ওই ভবনের 5ম তলায় তিনি স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে ভাড়ায় থাকেন। একই ভবনের ভাড়াটিয়া কাজী ইসরাত, কাজী ঝর্ণা ও কাজী রিয়া, তারা 3 বোন 3টি ফ্ল্যাটে থাকেন। মঙ্গলবার রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ছাদে উঠে আতশবাজি ফোটানো ও উচ্চবাচ্য করা শুরু করেন 3 বোন। এ সময় 5ম তলায় বাস করা রবিউলের ছোট্ট শিশু ভয়ে ঘুম থেকে কেঁদে ওঠেন। পরে রবিউল বাসা থেকে উচ্চস্বরে তাদের লক্ষ্য করে উচ্চবাচ্য করেন। কিছুক্ষণ পর ওই 3 বোন তাদের ভাই সহ তার বাসায় দরজায় কড়া নাড়েন। দরজা খোলার সঙ্গে সঙ্গে 3 বোন ভাই এবং 1 বোনের বর রবিউলকে এলোপাতাড়ি মারতে থাকেন। এ সময় পুলিশকে কল দিয়ে ঘটনাস্থলে পুলিশ আসার সঙ্গে সঙ্গে হামলাকারীরা পালিয়ে যান। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সবার নজরে আসে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় কয়েকজন নারী ও 2 জন পুরুষ বাসার মূল দরজার সামনে রবিউলকে এলোপাতাড়ি মারধর করছেন। হামলাকারীরা রবিউলকে বাসা থেকে বের করার চেষ্টাও করেছিলেন। ভুক্তভোগী রবিউল আলম বলেন, হামলাকারীরা খুবই উগ্র প্রকৃতির। হামলার ভিডিও করে ফেসবুকে পোস্ট করায় তারা আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার বিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।